আপনারা যদি একটু ওই সময় একটু আবেদন করতেন। কবরস্থান, তো কবরস্থান দেখলাম, কিন্তু ওই জায়গায় আপনাদের দেখাতে পারলাম না, কারণ এই জায়গায় বর্তমানে বেশ কিছু বিধিনিষেধ আছে যে ভিডিও করতে পারি নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো আজকে আমাদের যাত্রা হয়েছে গোপালগঞ্জ। আমরা আজকে গোপালগঞ্জের দিকে যাব। আমরা মাদারীপুরের থেকে একদম মস্তাপুরে যাব। মস্তাপুরের থেকে আমরা যাব টেকেরাট। টেকেরাটের থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা। তবে আমরা চাইলে আরও তাড়াতাড়ি যাইতে পারতাম, কিন্তু যাব কিভাবে, যে বৃষ্টির ঝামেলার জন্য আমাদের যাইতে দেরি হয়, যার কারণে আমাদের এই পথটা আরও বেশি কষ্টকর হয়ে যায়। কারণ বৃষ্টির দিনে কিন্তু প্রচুর রোদ থাকে, তারপর মাঝে মাঝে বৃষ্টি আসে। এই বৃষ্টির দিনে যে সমস্যাটা, তো এই জন্য আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলাম। আমরা কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি টেকেরাটে চলে আসছি। তো টেকেরাটের এই দিক দিয়ে যেতে হয়। আমি আগে কখনো এই গোপালগঞ্জে এইভাবে যাওয়া হয়নি আমি যাইনি, যার কারণে আমি ওই রকমভাবে চিনি না। তবে আমি যখন একবার খুলনা গিয়েছিলাম, তখন এই দিক দিয়ে না কোন দিক দিয়ে গেছে এটা আমি এখনও মনে করতে পারতেছি না। আসলে অনেক আগে তো গিয়েছি, যার কারণে আমি আর এই বিষয়টা মনে করতে পারতেছি না। তবে আজকে আমি ফার্স্ট যাইতেছি, তাও নিজে বাইক রাইড করে যাইতেছি। আমার নিজের কাছে একটা অনুভূতি ভালো লাগতেছে। আসলে আমি যখন কোনো জায়গায় এর আগে যাইনি, এখন আমি যাইতেছি ফার্স্ট টাইম, তাও আজকে আমার ভিতরে অনেক ভালো লাগা কাজ করতেছে। এই মাদারীপুর টেকেরাট পার হওয়ার পরে আসলে আমি যখনই যাইতেছিলাম, তখন আমি চতুর্দিকে লক্ষ্য করতেছিলাম, চতুর্দিকে বলতে রাস্তার দুই পারে লক্ষ্য করতেছিলাম যে এত পরিমাণে শিল্প কারখানা আছে এই জায়গার মানুষে, তারা কর্ম করে খাইতে পারে। তো আমার জীবনের প্রথম আমি এই গির্জা দেখলাম। এর আগে আমি কখনো খ্রিস্টানদের যেই প্রতিষ্ঠান, এটা আমি কখনো দেখিনি। এটাই আমার জীবনের প্রথম। এটা আমাদের শরীয়তপুরে, মাদারীপুরে এই গির্জা নাই। তো আজকে এই জন্য একটু আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম। আপনারা যারা যারা এখনো পর্যন্ত এটা দেখেন নাই গির্জা, হ্যাঁ, ভিতরে যাইতে দেওয়া নিষেধ। আচ্ছা, তার মানে কি আজকেও আমরা ভিতরে যেতে পারবো না? দেখি যে উপরে কি রাখা আছে, একটা মাইক রাখা আছে, তারপরে আর কি তারপরে হয়তো তাদের আনুষঙ্গিক যে কোনো একটা জিনিসপত্র। তো আমি তাদের সাথে একটু কথা বলবো যে ভিতরে যাওয়া যায় কিনা। এটা গোপালগঞ্জে অবস্থিত, মুকসুদপুর জেলা গোপালগঞ্জ। বুঝলাম না, আমরা যাওয়ার পরে কি ঘন্টা বেজে গেল নাকি? আসলে আমরা অনেক চেষ্টা করছি, আমি অনেক বেশি চেষ্টা করছি ভিতরে যাওয়ার, কিন্তু ভিতরে তারা যাইতে দেয় না, যেহেতু আমরা সম্পূর্ণভাবে অপরিচিত লোকের জন্য। ঘন্টা কেন বাজে, কি লক্ষণ দেখা দেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যাইতেছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। তো এখন এই জায়গা থেকে এখন পর্যন্ত টুঙ্গিপাড়া যাইতে প্রায় 42 কিলোমিটার পথ বাকি আছে। তো আমরা এখন গোপালগঞ্জ যাব, আর গোপালগঞ্জ গেলে অনেক কিছুই দেখা হবে, আশপাশের অনেক কিছু বুঝতে পারবো তখন আমরা, যে গোপালগঞ্জ আমাদের শরীয়তপুর জেলা থেকে কত দূর উন্নত, আর গোপালগঞ্জ ঘুরে ঘুরে কী দেখার মতো আছে। তো এই আমরা মাদারীপুর শরীয়তপুরের থেকে আসছি, শরীয়তপুরের থেকে মাদারীপুর হয়ে আসছি। তো এই রাস্তাঘাট দেখলাম অনেক উন্নত, তো বাকিটাও দেখবো ওই জায়গায় গিয়ে, তখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখন গোপালগঞ্জ যাইতে মাত্র একটা ছেলে একটা নর্মাল মোটরসাইকেল নিয়ে এত স্পিডে চালায় গেছে, আর আমাদের সুজুকি জিক্সার মনোটন বাইক হওয়া সত্ত্বেও তার সাথে রেস দিয়া দেখা গেছে কুলাইতে পারি না। বলতে গেলে কি, আমি ওরকমভাবে অপরিচিত রাস্তা, যেহেতু আমি ফার্স্ট টাইম গেছি, এর জন্য আমি বাইকটাকে ওরকমভাবে রানিং করাই নাই, আমি স্পিড উঠাই নাই। তারপরও আমি চাইছিলাম যে আমার বাইকের টপ স্পিড যাতে 80-র মতো না ওঠে, কারণ 80 উঠলে দেখা গেছে এটা সম্পূর্ণ একটা অপরিচিত রাস্তা আমার জন্য। স্পিড বেশি উঠানো ঠিক না, এমনকি আমি আস্তে গাড়ি চালাই। চলে যেতেছি, আর এই জায়গায় আপনারা অনেক লোকজন দেখতেছেন, তারাও ফটোশ্যুট করতেছে, তাকে ছবি তুলে নিতেছে। আসলে এই জায়গায় আসলে একটা আড্ডা দেওয়ার জায়গা, তো সবাই একটু চায় ফ্রেম বন্দি হইতে, সবাই একটু চায় এই জায়গায় একটু স্মৃতির একটা পাতায় থাকতে, সবাই একটু স্মৃতির পাতায় জমা থাকতে চায়। তো এই জন্য সবাই আসে, জড়ো হয়, সবাই ছবি তোলে, ভিডিও করে নেয়। এটাই ঘুরতে গেলে আর কি যা হয়। আর শরীয়তপুরবাসী যে দেখছেন, এই যে রেল লাইনটা এখন দেখতেছেন, এই রেল লাইনটাই শেষ স্টেশন হয়েছে গোপালগঞ্জ। আপনারা যদি একটু ওই সময় একটু আবেদন করতেন, যারা ওই সময়ের ক্ষমতাশীল ছিলেন, যারা রাজনীতি করেন, তারা যদি একটু জোরে সোরে আওয়াজ তুলতেন যে শরীয়তপুর রেল লাইন চাই, তাহলে পদ্মা সেতুর যেই
কাজের যে উপকার এটা শরীয়তপুরবাসী কিছু হইলেও পাইতো, কিন্তু এখন তো শেষ, সময় শেষ, সব কিছু শেষ। এখন আপনারা কিভাবে সেতুর যেই রেল সেতু পাইবেন বা রেল লাইন পাইবেন, এইগুলো এখন স্বপ্নবাদ। এখন দেখেন নতুন যারা আছে তাদের সাথে ভালো সুসম্পর্ক করে ভালো কাজ আনতে পারেন কিনা। আর শরীয়তপুরে যত বাকি কাজ আছে এইগুলি কমপ্লিট করার চেষ্টা করেন। যেই কাজ অর্ধেক করছে আর অর্ধেক করে নাই, এগুলি করার চেষ্টা করেন। ওই কাদা ছোড়াছড়ি বাদ দেন। শরীয়তপুরে যদি কেউ ভালোবাসেন, সত্যিকারে ভালোবাসেন, তাইলে কাজ করার চেষ্টা করেন। এইদিকে আসার পরে যতটা পথে যাইতেছি ততটা পথে রাস্তাঘাট সব কিছু উন্নত। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে যে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ভালো, সেই অঞ্চলের মানুষের জীবনযাত্রা বা জীবন মানও কিন্তু উন্নয়ন হয়ে যায়। তবে এই দিক দিয়ে শরীয়তপুরবাসী আমরা যারা আছি আমরা কিন্তু অনেক পিছায়া, আমরা ওইরকমভাবে ভালো কিছু করতে পারতেছি না। আসলে আমাদের শরীয়তপুরে যেই যোগাযোগ ব্যবস্থা, শরীয়তপুরের সদর দিয়া কতটুকু রাস্তা ভালো আছে, এর বাইরে বর্তমানে অবস্থা অনেকটাই নাজুক অবস্থা। আমাদের ঢাকা যাওয়ার সময় অনেক ভাঙা রাস্তা পড়ে। এইটাই আমাদের একটা দুর্ভাগ্য যে এত বছর যাবৎ চেষ্টা করার পরেও আমাদের এই জায়গায় কাজ শেষ করতে পারে নাই। তবে কাজ ধরছিল, কাজটা সময় মতো শেষ করতে পারে নাই। এটা মনে করি যে এটা আমরা শরীয়তপুরবাসী যারা আছে আমরা কাজ করে নিতে পারি নাই, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমরা যদি ওই সময়ে সকল মানুষ যারা আছি শরীয়তপুরে সবাই যদি একটু ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি, তাহলেই কিন্তু কাজটা হয়ে যায়, কাজটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করা যায়। কিন্তু যেহেতু আমাদের ভিতরে ফাটল ছিল, আমরা ওরকমভাবে অগ্রসর ছিলাম না, যার কারণে আমাদের এই ভোগান্তিটা পোহাইতে হইতেছে। তবে এই যে এই জায়গায় যাইতেছি, এই জায়গার রাস্তাঘাট খুবই ভালো, আর গাড়িও স্মুথভাবে চলে, রাস্তাঘাট কোনো ভাঙাচূড়া নাই। আর আশেপাশে যে বসত ভিটা দেখা যাইতেছে, এইগুলিও কিছু কিছু জায়গায় বলতে বেশিরভাগ জায়গায় উন্নত ভবন করা। তারপরে সমস্ত যেই আশেপাশে যে সমস্ত সরকারি যেই প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের যেই সুউচ্চ বিলাসবহুল ভবন, আসলে এটা দেখলেই বোঝা যায় যে এই জায়গার কারিগরি শিক্ষা বা যেই শিক্ষাবিদ যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের শিক্ষার মান অনেকটা উন্নত হবে। এখন আমরা মনে করি যে আমাদের শরীয়তপুরের থেকে অন্য অন্য জেলা অনেক এগিয়ে গেছে, এইদিকে আমরাই শরীয়তপুরের লোকজন অনেকটা পিছিয়ে। আমাদের পিছানোর অনেকটা কারণ আছে, হয়তো আপনারা জানেন, আপনারা যারা শরীয়তপুরে বসবাস করেন, কেন আমরা যে কোন কোন কারণে আমরা ভালো কিছু করতে পারতেছি না, আমাদের জেলার সামনে ডেভেলপ হয়ে আগাইতে পারতেছে না, আপনারা হয়তো জানেন। এটার খুচরা করে বলতে চাই না আমি, মানে পুরো খোলসা করে আমি বলতে চাই না যে মানুষ কিভাবে পারে যে একটা এরকমভাবে একটা দারিদ্র সীমার নিচে একটা জেলাকে রাখতে। তবে আমরা আমাদের এই শরীয়তপুর জেলা থেকেও অন্য অন্য জেলা কীরকম আছে এটা এখন ধীরে ধীরে ঘুরবো আর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে অন্য অন্য জেলার মানুষ কিভাবে চলে আর আমাদের শরীয়তপুর জেলার মানুষ তাদের জীবিকা কিভাবে নির্বাহ করে। সব কিছুই হয়তো আপনারা পাবেন, একটু সময় লাগবে, তবে ধীরে ধীরে আপনাদের মাঝে সব কিছুই তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ। যেহেতু এখন আমি এই লাইনে পুরোপুরি প্রবেশ করতে চাই, এখন অলরেডি আমি পা দিয়ে দিছি, যাতে করে আপনাদের মাঝে আমি কন্টেন্ট বানিয়ে ভালো ভালো জায়গা, ভালো ভালো বিভিন্ন স্থান এগুলি সব তুলে ধরতে পারি। কেননা আপনারাই আমার সব। আমি মনে করি আপনারা আছেন বলে আমি ভিডিও তৈরি করি, আপনারা আছেন বলে ঘুরতে গিয়ে আমি বিভিন্ন স্থাপনার যেই জায়গা আছে এইগুলি সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমাদের গন্তব্য হয়েছে এখন টুঙ্গিপাড়া। তো শেখ মুজিবের স্মৃতিসৌধ আছে, এই স্মৃতিসৌধে আমরা এখন যাব। তো এই জন্য আমরা অন্য একটা কাজে আসছিলাম গোপালগঞ্জে, তো ভাবলাম যে আজকে এই জায়গায় ঘোরা যাক বা এটা দেখা যাক। আমি বিগত বছরগুলিতে আসতে পারি নাই, যার কারণে আর আসাও হয় না, চেষ্টাও করি নাই। যদি চেষ্টা করতাম তাহলে স্মৃতিসৌধে আসতে পারতাম, আমি চেষ্টা করি নাই তাই আসতে পারি না। তো আজকে একটু সময় হয়েছে, তো আজকে এই জন্য চলে আসলাম। আমরা আছি এখন গোপালগঞ্জ গোলচক্কর বলা চলে এটাকে, কারণ এই জায়গা থেকে অনেক জেলায় যাওয়া যায়। খুলনা, মোংলা, পিরোজপুর, বাগেরহাট,
টুঙ্গিপাড়া সামনে দিয়ে যায় এই যে ইন্দা টুঙ্গিপাড়া সিপা দেওয়া যায় মনে হয় ও আচ্ছা এই কথা আমি যে বলেছিলাম যে সুউচ্চ ভবন, তারপরে যে সরকারি যেই প্রতিষ্ঠানগুলি আছে সবগুলি উন্নত আর এলাকা উন্নত। দেখুন এবার আপনারা আমার কথার সাথে মিলিয়ে নিন। দেখছেন সাইডে যে ভবনগুলি দেখতেছেন, এই গোপালগঞ্জের যে বিশাল বিশাল ভবন দেখবেন, ওইটা মালিকানাধীন না। এটা বেশিরভাগই লক্ষ্য করলে দেখবেন যে সরকারি একটা প্রতিষ্ঠান এরকম। মানে আমি অনেকগুলি দেখছি সরকারি প্রতিষ্ঠানগুলি সব বড় বড় প্রতিষ্ঠান। এই জায়গায় গবেষণা কেন্দ্র আছে, তারপরে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে। আসলে এইভাবে একটা জাতি বা এভাবে একটা অঞ্চলের মানুষ কিন্তু সামনে এগিয়ে যায়। আর আমরা কতটা পিছিয়ে সেটা আমাদের শরীয়তপুরের মানুষই জানে। তবে পিছানো আর যাই হোক, আমাদের শরীয়তপুরও কিন্তু মাশাআল্লাহ কম না। ধীরে ধীরে আরো অগ্রসর হবে। আমাদের সবারই ইচ্ছা যে আমরা শরীয়তপুরকে অনেক উন্নত জেলা হিসেবে দেখতে চাই, ডিজিটাল একটা জেলা হিসেবে দেখতে চাই। এই জেলার মানুষ কিন্তু এমনিতেই ভালো, মন মানসিকতা অনেক সুন্দর, ভালো, নর্ম, ভদ্র। তবে আমরা আরো সামনে আগাতে চাই। আমাদের টেকনিক্যালি বা যেই আধুনিকায়ন, এই আধুনিকায়নটা করলে আমরা আরো ভালো থাকব। আমরা দেশের ভিতরে, সারা বাংলাদেশের ভিতরে আমাদের জেলাকে এক নামে সবাই চিনবে আশা করি। এই আমরা ধীরে ধীরে এখন চলে যাইতেছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দিকে। আপনারা অবশ্যই এই জায়গায় যারা গিয়েছেন তারা অবশ্যই চিনেন যে আমরা প্রায় টুঙ্গিপাড়ার কাছাকাছি চলে আসছি। ও আচ্ছা, কুয়াকাটা এখান থেকে 204 কিলোমিটার। বাবা রে বাবা, কুয়াকাটা এই জায়গা থেকে 204 কিলোমিটার। দেখ 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 ম্যাপ দেখ। এই জায়গা দিয়া তুই আইসিস ভুল জায়গায় বেটা। ওই যে 3 মিনিট গাড়ি চালে হাতে দাম আছে। পিছন দিয়ে কি যাওয়া যায় তো অন্য না, এদিক দিয়ে ভালো হবে, একবারে বাড়িতে যাবে। ভুল জায়গায় না হইলো অন্য ম্যাপে দেখাইলো খনে আর আলি খনে। আমরা আছি এখন টুঙ্গিপাড়া যাওয়ার যে মেন গেট, এই একদম মেন গেটে। এই জায়গা থেকে হচ্ছে টুঙ্গিপাড়ার যে শেখ মুজিবের যেই সমাধি, এই সমাধির প্রায় যেই যাওয়ার যে একটা রাস্তা, এই রাস্তায় এখন আমরা আসছি। আর এই হাতের এই বাম দিয়ে আমরা যাব শেখ মুজিবের যেই সমাধিস্থল, এই সমাধিতে আমরা যাব। আজকে আসলে আমার কাছে অন্যরকম একটা ফিল লাগতেছে যে আমি কখনো যাইনি। যার হাত ধরে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, যার কথায় এই লোকজন, সাধারণ মানুষ, একবারে তৃণমূল পর্যায়ের মানুষ মুক্তিযুদ্ধের জন্য উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে সবাই একত্রিত ঘোষণা করে লড়াই করেছে, সেই মানুষটার বাসায় আমি বা সমাধিতে আমি এখনো যাইতে পারিনি। তো এটাই এই দক্ষিণবঙ্গের, আমি বলা চলে একজন, মনে করি আমি আমার মতে মনে করি যে একজন সিংহ পুরুষ। সে না থাকলে এই বাংলাদেশ কখনো যে মুক্তিযোদ্ধা হতো না এমনটা না। তবে বাংলাদেশটা স্বাধীন হলে বঙ্গবন্ধুর সমাধি কোন দিকে, হয়তো অনেক সময় লাগতো। পাখিদের নির্যাতনে আমরা সারা জীবন কাটাইতাম, আমাদেরও বাল বাচ্চা গুলিও থাকতো এরকম নির্যাতনের শিকারে। কখন যায় যে এটা স্বাভাবিক হইতো হয়তো আমরা জানি না। হ্যাঁ, এই যে এই বাইকে দেখে আছি গাই ভাই বঙ্গবন্ধু সমাধি সোজা। আমগো এলাকার মানুষে কি কয় জানো, গোপালগঞ্জে কোনো বেড়া মানুষ নাই, একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটতারে না। হ্যাঁ বেড়া, তুই শোনস নাই কয়েকদিন যাব একটা ছবিও তো কোনো আনতে কিছু হয়নি। জাদুঘর বন্ধ করে দিচ্ছে মনে হয় যে ওই যে ঝামেলা ওই দিকে। হ্যাঁ
শেখ মুজিবুর রহমানের একটা ছবির গায়ে আচরণে। আর এই যে আমার হাতের বামে যে এই পার্কটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক। ভাই শেখ রাসেলের ওই গেটটা বন্ধ, একটা এই কথা গেটটা বলতে খোলা। হয়। আমি একটা সমস্যায় ছিলাম আগে, আমার পেটে একটা সমস্যা ছিল, মানে আমার পেট রাস্তার মাঝে মাটি মাঝে সরিয়া ব্যথা গেছে, করতো দেখছো? কয়েকদিন যে পর পর। পরও দেখা যায় এই দেশের যে অনেক পিচ যে হসপিটালে দিছে, গেছি, মানে আর কি যে মনে হয় 1.5 ফিট করে ক্লিনিকের দিছে, থেকে 2 চিকিৎসা ফিট করাইছি। করে বাবু। তারপরে অনেক জায়গায় আমি গেছি, অনেক ফুকি দেখাইছি, কিন্তু আমার পেট ব্যথা কমে নাই। পরে অনেক কষ্ট করে আমি যখন ওই আপনাদের মহাখালী, আমাদের এই মহাখালী যাই, ঢাকা শহর মহাখালী যাই, মহাখালী যাওয়ার পরে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট আছে, ওই জায়গা ওই যে থেকে ভাই আমি এইটাই। চিকিৎসা নিই। আল্লাহর রহমতে ভাই আমার সমস্যার হ্যাঁ। সমাধান হয়ে যায়। এই জন্য আমি শেখ হাসিনার কাছে মানে আমার একটা কৃতজ্ঞতা যাপন করছি যে এত যে আমাদের জন্য একটা সুযোগ করে দিয়ে গেছে। আমার লোকটা ওই জায়গায় গিয়ে ভালো হয়ে গেছে। আর এটাই হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি। আর এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে সবাই প্রবেশ করে। এটা মনে হয় যে 1 নম্বর গেট। আর আমি চাইছিলাম যে এই গেট দিয়ে প্রবেশ করি, কিন্তু কিছু বিধি নিষেধ থাকার কারণে এই গেটে এখন আর যাইতে দেয় না, কারণ পুলিশ চায় যে এই জায়গাটা নিরাপদে থাকুক, কোনো ঝাই ঝামেলা না হোক। এর জন্য একদমই বন্ধ করে দিচ্ছে গেটটার। হয়তো কিছুদিন পরে খুলবে, বললো যে 15-16 তারিখের সময় নাকি খোলা হবে গেট। আর আগে একটা সময় ছিল এই জায়গায় প্রচুর লোকজনের আনাগোনা ছিল, লোকজন ভিড় করতো। সবই তো বাংলাদেশের সময়ের ব্যাপার, কারণ এই দেশের মানুষ অন্যরকম। এই দেশের মানুষ কৃতজ্ঞতা করতে জানে না, ভুইলা যায়। ওদিকে যাই, ওইদিকে কেয়ার বাড়ি না, কেয়ার বাড়ি ঠিক আছে। কাকু ভিতরে ঢুকতে দেয় না এখন? সমাধি ও আচ্ছা, আচ্ছা। আগস্ট মাসে বন্ধ থাকবে। ও তাহলে কষ্ট করে আয়া ফিরে যেতে হবে গিয়ে। আরো একটা কোন সাইডে? ভাই আমরা সমাধিতে দেখতেছি। ও জেলা পরিষদ গোপালগঞ্জ। আপনি যখন যাবেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, তখন 3 নম্বর গেটে যাওয়ার সময় দেখবেন যে এরকম একটা গেট করা আছে, আর পাশেই টুঙ্গিপাড়া লেখা আছে। বড়ই শহীদ মিনারের পাশে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে যে টুঙ্গিপাড়া, ইংলিশেও লেখা আছে, বাংলায়ও লেখা আছে। এই জায়গায় গেলে তখনই আপনি বুঝতে পারবেন যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মানেটা কি। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যে বঙ্গবন্ধুর বাসস্থান ছিল, তারপরে বঙ্গবন্ধুর সমাধি, এই জায়গায় আসলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর করে এই জায়গায় পরিবেশটা গুছায় রাখা হয়েছে। এইরকমই রাখা দরকার। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে একজন জ্ঞানী লোকের গুণের কদর করা কিভাবে করতে হয়। একজন জ্ঞানী লোকের গুণের কদর যদি আমরা কোনোদিন না করতে পারি, তাহলে এই দেশে কেউ ভালোবেসে অবদান রাখতে আসবে না। আর দিন দিন আমাদের দেশে কিন্তু গুণী লোকের কদর কমে যাইতেছে, সবচেয়ে তেলবাজের কদরটা বাইরে যাইতেছে। এর কারণে একদিন ভবিষ্যতে আমাদের প্রচুর পস্তাইতে হবে। এটাই হচ্ছে বঙ্গবন্ধুর সমাধি স্থল। আর এটা কি, এটা মনে হয় বাড়ি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা তো মনে হয় যাওয়া যায় ভিতরে। হ্যাঁ, ওই যে দুইজন লোক দেখলাম। এটা হচ্ছে গোপালগঞ্জ রে রে। পুরো আমেরিকা ভাই। একটা সময় এই গোপালগঞ্জ অনেকটা জাঁকজমকপূর্ণ ছিল। লোকজন আসতো সব সময়, লোকজনের হট্টগোল লাগিয়েই থাকতো। মানে সময় যখন আওয়ামী লীগের ভালো ছিল, সময় যখন এই দলটার অনুকূলে ছিল। আর এখন এই জায়গায় লোকজন ওইরকমভাবে আসে না, তবে আসে, পর্যটক হিসেবে আসে, দেখতে আসে। বাংলাদেশের যেই স্বাধীনতার যার হাত ধরে হয়েছে, সেই লোকটার কদর এখন ওই দেশের মানুষ করতে জানে। বর্তমানে আমরা দেশে কিছু কালপিট দেখতে পাইতেছি, তারা বিভিন্ন ধরনের খারাপ কথা বলে যে এই করছে কেন, সেই করছে কেন, সে অনেক খারাপ লোক। আসলে এই নতুন প্রজন্মকে কারা যেন ব্রেন ওয়াশ করাইছে। এই ব্রেন ওয়াশের ফলে
যারা এক সময় এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছে। ভাই, স্বাধীনতা যে কি মূল্যায়ন বা কি মূল্যবান এটা আমরা এখন বুঝতে পারি না। ঠিকই আমরা বুঝতে পারবো বা আমরা বুঝতে পারতাম যখন আমরা অন্য দেশের দিকে তাকাই, তখন আমরা বুঝতে পারি যে স্বাধীনতা কেন আমাদের খুবই প্রয়োজন। আর এই কথা বলতে বলতেই আমরা চলে আসলাম 3 নম্বর গেটের শেখ মুজিবের যেই সমাধি আছে, সমাধির প্রায় কাছাকাছি চলে আসছি। 9 কোটি আসলে সমাধিতে কি বলবো, বাকিটা দেখেন। খুবই হতাশা নিয়ে বলতে হয় যে এত দূরে থেকে আসলাম সমাধি কবরস্থান। তো কবরস্থান দেখলাম, কিন্তু ওই জায়গায় আপনাদের দেখাতে পারলাম না, কারণ এই জায়গায় বর্তমানে বেশ কিছু বিধিনিষেধ আছে যে ছবি তোলা যাবে না, তারপর ভিডিও করা যাবে না, এটা নিষেধ করা আছে। যার কারণে আপনাদেরকে এই বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ বা স্থাপতি এগুলি দেখাতে পারলাম না, কারণ এটা দেখানো ভিডিও করার নিষেধ আছে, যার কারণে সমস্যা। সাধারণভাবে যেই গেটটা আছে এই গেটের সামনে একটু দাঁড়ায় ভিডিও করছি, এতেই কি একটা অবস্থা, পুলিশ ভিতর থেকে চিল্লাচিল্লি শুরু লাগাই দিছে, কেন আপনারা ক্যামেরা চালু করছেন না? এটাই হচ্ছে বঙ্গবন্ধু সমাধিস্থলে 3 নম্বর গেট, আর আমরা এই গেট দিয়ে গিয়েছিলাম। তো আমরা ভিডিও করতে পারি নাই, যার কারণে এই একটাই কারণ যে বিধি নিষেধ আছে, এই কারণটাই সবচেয়ে বড় কারণে আমাদের বাধা হয়ে দাঁড়াইছে। আমরা এই ভিডিওটা করে আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই। তারপর চেষ্টা করছিলাম ভিডিও করার, কিন্তু ওইরকম ভাবে রিস্ক নেই নাই, যেহেতু এই জায়গায় নিষেধাজ্ঞা আছে। আর নিষেধাজ্ঞা তো যে কোনো জিনিসের জন্য ভালোর জন্যই দেয়, এই জন্য আর ভিডিও করার চেষ্টা করি নাই। আর যারা যারা আমাদের বিভিন্ন জেলার মানুষেরা আপনারা বলেছিলেন যে বঙ্গবন্ধুর গোপালগঞ্জে নাকি কোনো লোকজন হাঁটতে পারে না, ছোট ছোট বাচ্চারাও নাকি রাস্তায় বেরোইতে পারে না, তাদের এই কথা শোনার জন্য আর কি, এই কথা যে আমরা শুনতেছি এইগুলি প্রমাণ করার জন্য, মানে নিজ চোখে দেখার জন্য, স্বচক্ষে দেখার জন্য চলে আসছিলাম। ছেলেদের স্মৃতি সংরক্ষণ করা হয়। আসলে যদি আরেকটু আমাদেরকে একটু ঘোরাফেরার জন্য অনুমতি দিত পুলিশ ভাইরা, তাহলে আমাদের জন্য আরো ভালো হতো, আমাদের কাছে আরো ভালো লাগতো, বিশেষ করে আমার কাছে ব্যক্তিগত ভাবে আরো ভালো লাগতো। এই যে এই জায়গাটা হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার শহীদ মিনার। এটা হচ্ছে উপজেলার যে শহীদ মিনার, এর এই পাশের লোগো বড় সুন্দর করে লেখা আছে যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, আর এটা হচ্ছে গেট। আর এই জায়গাটা অনেকটা সুন্দর একটা পরিবেশে আছে, অনেকটা মানে অন্যান্য অঞ্চলের মতো না আর কি। গোপালগঞ্জের এই এরিয়াটা সবচেয়ে ভালোভাবে সুরক্ষিত করে রাখা আছে। আর আমরা যা দেখতে পাইলাম, আসলে গোপালগঞ্জ অনেকটাই উন্নত আমাদের এই অঞ্চল থেকে। এই অঞ্চলটাকে তারা সুন্দর করে সাজাইছে। আমি একজন বাংলাদেশী হিসেবে আমি নিজেকে এখন গর্বিত মনে করি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যার হাত ধরে হয়েছিল, যার ডাকে লক্ষ লক্ষ মানুষ ঘর থেকে বেরিয়ে পাখিদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছিল, তার সমাধিতে আসতে পেরে, আর এই সমাধিকে যারা সুন্দরভাবে সংরক্ষণ করেছে তাদেরকে আমার পক্ষ থেকে লাল সালাম রইল সব সময়। আজকে আমরা আছি জাতির পিতা সমাধিস্থলে। তো এখন এই যে বাইরের দৃশ্যটা আপনারা দেখতে পাইতেছেন, আজকে এই জায়গায় গেট বন্ধ আছে, মানে টোটালি আজকে অফ। আজকে না, শুধু অনেক দিন যাবত পর্যন্ত অফ থাকবে, আগামী মাসের 15-16 তারিখের পর্যন্ত নাকি অফ থাকবে, যার কারণে আমরা আর ভিতরে যাইতে পারলাম না। আসলে এটা একটা দুঃখের বিষয়। আমরা সেই শরীয়তপুর জেলা থেকে এসেছি, তাও আমরা আজকে বঙ্গবন্ধুর সমাধিস্থলে যাইতে পারলাম না, যার কারণে ঘুরে দেখতেও পারলাম না। এটা একটা দুঃখের বিষয়। তো নিজের কাছে অনেক খারাপ লাগতেছে, কি আর করার, নিষেধাজ্ঞা তো নিষেধাজ্ঞাই। কি এই আবার খুলবে কতদিন পর জানা আছে কাকা? 16 তারিখে। আজকে আমরা আসছিলাম ঘুরতে জাতির পিতা বঙ্গবন্ধু সমাধিস্থলে। তো এই জায়গায় ভিতরে ঢুকতে দেয় নাই, হয়তো কিছু বিধিনিষেধ আছে, যার কারণে আমরা এই ভিডিওটা আপনাদেরকে আর দেখাইতে পারলাম না, আর ভিডিওটা আমরাও নিজেরা ওরকমভাবে দেখতে পারলাম না। হয়তো যদি নিয়ম নিষেধ না থাকতো তাইলে আমরা একটু ঘুরে দেখাইতে পারতাম আর নিজেরাও দেখতে পারতাম। কিন্তু আজকের মতো দুঃখিত যে আমরা ঘুরতে পারিনি আর আপনাদের কেউ ঘুরে ঘুরে দেখাইতে পারলাম না। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আসছিলাম বঙ্গবন্ধুর সমাধিস্থলে। তো এখন আমরা চলে যাইতেছি। এই জায়গায় যেই পরিবেশ, যেভাবে আমাদেরকে বলা হয়েছিল এই জায়গায় নাকি লোকজন বের হইতে পারে না, আসতে পারে না, লোকজন নাকি ঘর থেকে বের হইতে পারে না, এই জন্য বিশেষ করে আমরা গোপালগঞ্জের
আসছিলাম অন্য একটা কাজে, তো চিন্তা ভাবনা করলাম যে আমার জীবনে আমি কখনো সেই বাংলাদেশে সেই যার জন্মটা হলে বাংলাদেশের জন্ম হতো না, আমরা পাকিস্তানের গোলামি করতে করতে সারা জীবন কাটিয়ে দিতাম। তো তার সমাধিস্থলটাকে একটু ঘুরে দেখা যাক, এই জন্য আজকে ঘুরতে আসা, এইদিকে আসা। খুব অনেকটা কষ্ট করে হলো আমরা এখানে চলে আসি। আসলে মানুষ যা বলে, মানুষ আসলে শোনা কথা বিশ্বাসী মানুষ, বিনা কারণে বিভিন্ন ধরনের কথা বলে। যে গোপালগঞ্জে নাকি কোনো পুরুষ মানুষ ঘর থেকে বেরোতে পারে না, কারো কত কথা বলছে, যে সবাইকে নাকি সেনাবাহিনী, পুলিশ, র্যাব, তারপর বিজিবি বা আইন শৃঙ্খলা বাহিনীর যারাই আছেন তারা নাকি অনেক মারধর করতেছে, তারপর ধরে নিয়ে যাইতেছে, হাজার হাজার মামলা দিতেছে, এটা বলছে। আসলে এরকম না, এরকম কিছুই না। বাস্তবে আইসা দেখি এটার সাথে কোনো মিল নেই। এই জায়গাতে লোকজন কাজ করতেছে, হর হামেশাই জীবনযাপন করতেছে, কারো কোনো বিঘ্ন ঘটে নাই। কিন্তু আমাদেরকে আসলে এইগুলি ভুল ভুল ইতিহাসের সাথে আমাদেরকে পরিচয় করায় দেয় মানুষের। হচ্ছে গোপালগঞ্জের এটা নাম, মাজার রোড বাইপাস সড়ক। এই গোপালগঞ্জের কিন্তু একটা ইতিহাস আর ঐতিহ্য আছে জানেন। এই গোপালগঞ্জে গিয়ে কোনো কেউ মার্কেটিং করতে পারে না মানুষকে। এই গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের মানুষকে যারা বিশেষ ধরনের বার্তা দিতে চায় বা বিভিন্ন ধরনের আক্রমণাত্মক ভাষা করে, তারা কিন্তু কেউই ভালোভাবে আসতে পারে নাই। আমরা বিগত কয়েকদিন দেখলাম যে মানে আমরা বিগত দুইজন দিনে যে আসছি আজকে, আমাদের চোখে, আমাদের তো তরুণ প্রজন্মের চোখের জায়গায় আসা সামনে যে ভালোই একটা লাগলো। ঘটনা ঘটলো। আমি কখনো যেহেতু আসি নাই, আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগতেছে। আরো আমার কাছে ভালো লাগলো যদি এই জায়গাটাতে আমরা যে বঙ্গবন্ধু যে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারতাম, আর মাজার জিয়ারত করতে পারতাম, তারপরে ভিডিও করে আপনাদেরকে দেখাই দিতে পারতাম, তাইলে আমার কাছে আরো ভালো লাগতো। এখন যেহেতু বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আছে, এই নিষেধাজ্ঞার ফলে আমরা পারতেছি না যে সমস্ত বিষয় তুলে ধরতে, দেখাইতে, ভিডিও করতে পারি নাই। একদিনে কোনো দেশের বা কোনো জেলার বা কোনো স্থানের বিষয় কিন্তু তুলে ধরা সম্ভব না। আমিও কিন্তু এর বিকল্প নেই। আমারও কিন্তু এই একই অবস্থা যে আমি যত দূর জানতে পারলাম, যত দূর দেখছি ঘুরে, আমি ঠিক তত দূরেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আর যদি আরো সময় পাইতাম, আরো একটা ব্যবস্থা থাকতো যে এক জায়গায় থেকে স্থানে সময় নিয়ে আপনাদের বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রতিষ্ঠান সবকিছু ঘুরে ঘুরে দেখাইলে সবচেয়ে ভালো, এমনকি সঠিক তথ্যটা দিতে পারতাম। তবে চেষ্টা করেছি পর্যাপ্ত পরিমাণে যে ভালো কিছু বিষয়গুলি তুলে ধরার। অনেক লোকের সাথে অনেক কথা বলেছি, তাদের বিভিন্ন বিষয়গুলি জানার চেষ্টা করেছি যে গোপালগঞ্জের বর্তমানের পরিস্থিতি নিয়ে। তবে সবাই বললো হ্যাঁ, এই জায়গার পরিবেশ আর পরিস্থিতি সবই স্বাভাবিক আছে, জীবন মানও ঠিক আছে, ওরকম কোনো চাপ নেই। যারা অন্যায় করে তারা বিচারের আওতায় আসবে, এটাই স্বাভাবিক। আর আমিও জানি যে যারা খারাপ মানুষ, যারা অন্যায় কাজ করে, তারা তাদেরকে বিচার করা দরকার, তারা বিচার পাবে, এটাই স্বাভাবিক। আর যারা ন্যায়ের পক্ষে আছে তারা সবসময় জিতবে। হয়তো কিছুদিন আগে আর কিছুদিন পরে মানুষকে মানুষকে মানুষ এরকম ভাবে আঘাত যেন না করে যার জন্য অন্য কেউ দুনিয়া ছেড়ে চলে যায়, এটা আমাদের সবারই মনে রাখতে হবে। আজকে গোপালগঞ্জ যাত্রাটা অনেক ভালো লাগলো। কল্পনা করি নাই যে গোপালগঞ্জ কখনো আসা হবে। করে একটা সিদ্ধান্তের কারণে আজকে গোপালগঞ্জ আসা। এই জায়গায় আমাদের বড় ভাই, তার ভাই বিদেশ থেকে বাঁচার জন্য খাবার দাবার তাদের কিছু পণ্য পাঠিয়েছে, থাকে সে। তো এই জন্যই আজকে আসা, গোপালগঞ্জে আসা। তো চিন্তা ভাবনা করলাম যেহেতু আমরা গোপালগঞ্জ পর্যন্ত এসেছি, তো আরেকটু যাই, আরেকটু গিয়ে আমরা বঙ্গবন্ধুর সমাধি স্থলটা দেখে আসি টুঙ্গিপাড়ায়। তো আজকে গেলাম টুঙ্গিপাড়া। আসলেও টুঙ্গিপাড়া একটা দেশের নাম নয়, টুঙ্গিপাড়া হইতেছে একটা গ্রামের। এই এই তারা এই জায়গায় যে মহান নেতা, মহান নেতার জন, এই জায়গার মহান মহান নেতা যে এই মহান নেতার জন্য এই টুঙ্গিপাড়া মার্কেট বন্ধ তথা আমাদের বাংলাদেশের
ভাগ্যটাই অন্যরকম। আজকে যদি তার জন্ম না হতো তাহলে কিন্তু আমরা এই স্বাধীন একটা বাংলাদেশ পেতাম না। আমাদেরকে ওই যে পাখি মামারা আছে না, পাখি মামাদের হাতে পায়ে তেল মেখে আমাদের জীবনযাপন করা লাগতো ওই পাখি মামাদের। এখনো আমি আগে যখন 2017, 12, 13 এই সময়টাতে পাকিস্তানের প্রতি আমার অনেকটা ভালো লাগা কাজ করতো। যখন আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে আসলে পাখি তো পাখিরাই, পাখিরা যদি এত ভালো হইতো তাহলে আমাদের দেশের এই 30 লক্ষ বা বলছেন তারা 30 লক্ষ মানুষকে এটা করতো না, 30 লক্ষ মানুষকে হত্যা করতো না, আর এই 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করতো না। অনেক 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 মা বোন আছে যারা ধর্ষণ করবে, ধর্ষণের কারণে তারা গর্ভবতী ছিল। তারপর অনেক মা বোনকে তারা নির্মম নির্যাতন তাদেরকে এই জন্য আমাদের বাংলাদেশের মানুষ অনেক পছন্দ পাকিস্তান বলে। সেই ঘোর কেটে গেছে আমাদের সেই শেখ মুজিবুর রহমান যখন এই বাংলাদেশের হাল ধরে তার ডাকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সবারই কৃতিত্ব আছে ভাই, এটাও অস্বীকার করা যাবে না। তবে তার নেতৃত্বে এই দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছিল। এই দেশের জনগণের আমল পরিবর্তন যে তারা ওই রাজাকার খুবই আলবদল পাকিস্তানিদের যে জিপি দশায় তারা জীবনযাপন করবে না। আজকে অনেকেরই হয়তো বাংলাদেশের নাম শুনলে ভালো লাগে না। বাংলাদেশ অনেকে আছে যারা পাখিতে দিক, আমি তাদেরকে ঘৃণা করি। ভাই পাকিস্তান যদি থাকতো ভাই তাহলে আপনি এইরকম ভাবে স্বাধীনভাবে চলতে পারতেন না ভাই, আপনার জীবনটা অন্যরকম হতো। পাকিস্তানিরা মোটেও ওদের সামাজিক কৃষ্ণকালচার তো আপনারা জানেনই, ওদের জীবনযাত্রা কিরকম। তবে এখন একটাই কথা বলবো যে আমরা সবাই চেষ্টা করব নিজের দেশকে ভালোবাসার আর দেশের মানুষের জন্য কাজ করার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। أشهد أن لا إله إلا الله তো আমরা এখন গুনাপাড়ায়, ওই গুনাপাড়ায় আমরা এখন আছি। আজকের এই গোপালগঞ্জ ভ্রমণে অনেক কিছুই তথ্য যতদূর জেনেছি ততদূর তুলে ধরার চেষ্টা করেছি। আসলে এই গোপালগঞ্জ ঘুরে অনেক কিছুই দেখতে পেলাম আর বুঝতে পারলাম, সেটা এখন প্রকাশ নাই করি। তবে এই ভিডিওটা যারা দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অন করে দিবেন।